বাবা ছিলেন ট্রাক চালক। হঠাৎ এক রাতে ট্রাকে করে এক মহিলাকে নিয়ে এলেন। মহিলা খুব চেঁচামেচি করছিল। ঘরে আসার পর মা দরজা বন্ধ করে দিলেন। দরজার ওই পাশ থেকে শোনা গেল মারধর এবং কান্নার আওয়াজ। দাদি বারবার তাদের দরজা ধাক্কাচ্ছিলেন, কাঁদছিলেন, খুব বারবার বলছিলেন, তোমরা তাকে ছেড়ে দাও, ও পাগল, ও এত কিছু বোঝে না, হুঁশ নেই ওর। কিন্তু বাবা-মা তাকে অনেক মেরে তারপর শান্ত হয়েছিলেন। ঘটনাটির সময় আমি মাত্র শিশু ছিলাম। বড় হওয়ার পর দাদি থেকে এসব কথা জানতে পারি। অন্য ৮-১০টা সাধারণ পরিবারের মতো আমরাও ভালো ছিলাম। সুখী ছিলাম। আমরা ২ বোন সহ দাদি এবং বাবা-মায়ের দিনগুলো ভালোভাবেই কাটছিল। মধ্যবিত্ত হওয়ার পরেও ছিল না কোনো অশান্তি। শুরুটা হয়েছিল ঋণ থেকে। দাদির সম্পর্কে একজন বোন অর্থাৎ আমার বাবার খালা এসেছিলেন ২০,০০০ টাকা ধার নিতে। দাদি বাবাকে নিষেধ করে বলেছিল, দিস না, ও পাগল, ও টাকা ফেরত দেবে না। ওর কিচ্ছু মনে থাকে না। কিন্তু বাবা এবং মায়ের খুব দরদ লাগছিল বলে বিশ্বাস করে দিয়ে দিলেন। তারপর থেকে উনি গায়েব, একদমই খোঁজ খবর নেই। টাকার জন্য বাবার অবস্থা খারাপ হয়ে গেল। তন্ন তন্ন করে কোথাও পাচ্ছিলেন না। অনেকদিন পর ওনার সেই খালাকে এক রাতে রাস্তায় দেখতে পেয়ে জোর করে নিয়ে আসেন। বাড়ি ফেরার পর বাবা মা তাকে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। শুরু হলো প্রথমে জেরা, চিৎকার, চেঁচামেচি। তিনি টাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। এক পর্যায়ে মা তার গায়ে হাত তুলেন। বাবা একটুও বাধা দিলেন না। বাবার খালা মূলত বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন, যার কারণে তিনি কখনো সুস্থ থাকেন এবং কখনো অসুস্থ হন তা বোঝা যায় না। আর এমনিতেও তখনকার সময়ে মানুষ এত বুঝতো না। তিনি যখন ধার নিয়েছিলেন তখন তার একটু জ্ঞান ছিল, কিন্তু ফেরত দেওয়ার সময় ছিলেন সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন। দাদি সেই রাতে খুব কেঁদেছিলেন। বাবা মাকে বলেছিলেন, তোমরা তার কাছে ক্ষমা চাও, অভিশাপ লাগবে। হাই, তোমরা এটি কি করে ফেললে, ও পাগল, এটা তো আগেও আমি বলেছিলাম, বারণ করেছিলাম টাকা দিস না। কিন্তু তোমরা আবারও একই ভুল করলে। বললাম ওকে ছেড়ে দিতে, তাও তোমরা শুনলে না। বাবা মা মোটেও অনুতপ্ত ছিলেন না। হওয়ার কথাও নয়, অবস্থা ছিল মেরে টাকা শোধ করে ফেলেছেন। ওনার সেই খালা কাঁদতে কাঁদতে আপন মনে বিড়বিড় করতে করতে চলে যান। দাদি তার কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তিনি চিনতে পারেননি, বোঝেননি। এরপর আর কোনো দিনও তাকে কোথাও দেখা যায়নি। এই ঘটনার পর মায়ের ঘুম কমে গেল। ধীরে ধীরে ঘুমহীন রাতের সংখ্যা বাড়ছে। মা একটুও ঘুমাতে পারতেন না। সারাক্ষণ মাথায় যন্ত্রণা হতো। কবিরাজ দেখানো হলো, কিন্তু কিছুই হলো না। মা চোখের সামনে অনেক কিছু দেখতে পেতেন। সাপ, আগুন বলে চিৎকার করতেন। এরপর মাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। মা আক্রান্ত হলেন বাইপোলার ডিসঅর্ডারে। ডাক্তার বললেন এই মানসিক সমস্যা কখনোই শেষ হওয়ার মতো নয়। এইভাবেই চলতে হবে, যতদিন ঔষধ আছে ততদিন সুস্থ। মায়ের অবস্থা খারাপ হতে লাগলো। কখনো ভালো, কখনো একদম পাগলের মতো অবস্থা। অসুস্থ সময় থাকাকালীনে কাউকে চিনতে পারতেন না। পুরো পাগলের মতো আচরণ করতেন। তারপর মা একদিন মারা যান। আমি তখন ২ বছরের আর আপু ছিল ৭ বছরের। আমাকে বিছানার উপরে বসিয়ে মা ছাদের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে নিলেন। মৃত্যুর আগেও মা সুস্থ ছিলেন না। পুলিশ এলো, তারা সন্দেহ করলো, কিন্তু ডাক্তার জানালেন এটা নাকি খুব স্বাভাবিক ব্যাপার ছিল। এরূপ রোগীদের জন্য আত্মহত্যা করে নেওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়। এরা শেষ পর্যন্ত নিজের সাথে আর লড়াই করতে পারেন না, মৃত্যুর পথ বেছে নেয়। মায়ের মৃত্যুর পর বাবা আবারও বিয়ে করলেন। সেই ঘরে হলো ওনার আরও ৬টি মেয়ে এবং একটি ছেলে। দাদি যতদিন বেঁচে ছিলেন ততদিন আপু আর আমাকে আগলে রেখেছিলেন। কষ্ট কি তা বুঝিনি, সৎ মায়ের বিদ্বেষেও চোখে পড়েনি। সব চাপা দিয়ে রেখেছিলেন। দাদির মৃত্যুর পর সব বদলে গেল। আপু বেশি দূর পড়াশোনা করতে পারেনি। তাকে দিয়ে করানো হলো ঘরের কাজ। পিঠাপিঠি বোনগুলো ছিল বিধেই, কখনো শান্তির দিন আসেনি। ওদেরকে কোলে নিতে নিতে কোমর যেন ভেঙে গেছে প্রায়। হাড় ভাঙা খাটুনি করেও মায়ের মন মিলত না। সৎ মায়ের অবহেলায় বাবাও আমাদেরকে অনাদর করতেন। আত্মীয়রা সব দেখতো চুপটি করে, কিন্তু কেউ আসেনি। মামারা ছিলেন নিজেদের নিয়ে ব্যস্ত। কখনো কোনো খবরও নেননি। জগতে সব থেকেও আমরা ছিলাম অসহায়ের মতো। কেটে গেল ১২টি বছর। এই ১২ বছরে কত যন্ত্রণা, কত দুঃখ এবং বিষণ্ণতায় কাটলো, তা কেবল জানি আমরা ২ বোন। আমার একজন চাচা ছিলেন। উনি একদিন তার ছেলের জন্য আপুর সম্বন্ধ নিয়ে আসলেন। মা রাজি ছিলেন না, কারণ আপুর বিয়ে হয়ে গেলে এত কাজ সামলাবে কে। অপরদিকে ওই চাচা এছাড়া আর কোনো মুক্তির পথ দেখছিলেন না। শেষ পর্যন্ত অনেক বোঝানোর পর আপুর বিয়ে হয়ে গেল। ভাইয়াও ছিলেন ট্রাক চালক। বিয়ের পর আপু খুব সুখী হয়েছিল, কিন্তু এরপর সংসারের সমস্ত কাজ পড়ল আমার ঘাড়ে। আগে আপু আর আমি একসাথে সব করে নিতাম। এখন আমাকেই সামলাতে হয়। খুব একা হয়ে গেলাম আমি। তবে যখন আপুর বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যেতাম তখন বেশ ভালোই কাটতো দিন।
চলে গেল আরও ২টি বছর। এরই মধ্যে আপুর একটি সন্তানও হয়। হঠাৎ একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। গলার ভেতরে টিউমার হয়েছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। টিউমারটি বাহিরে বেরিয়ে আসে। গলার এক পাশ তখন অনেক বড় হয়ে যায়। বাবা নরক যন্ত্রণা পেয়ে মারা গেলেন। মৃত্যুর আগে বাবা সমস্ত সম্পত্তি সৎ মায়ের নামে লিখে দেন। তিনি ভেবেছেন এতে মা আমাকেও খেয়াল রাখবেন। কিন্তু বাবার মৃত্যুর পর আমি হলাম গৃহহারা। নিজের ঘরে একটুও জায়গা হলো না। মামারাও আর এলেন না। অথচ বেঁচে ছিলেন সবাই। আমি উঠলাম আপুর বাড়িতে। সেই থেকে এখনো আপুর বাড়িতেই আছি। বাবার মৃত্যুর এখন ৯ বছর। আপু ও ভাইয়া আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু কেন জানি হচ্ছে না। মায়ের মৃত্যুর কারণ সহ বাবা নেই, সম্পদ নেই। সবাই আমাকে দেখে আক্ষেপ করে, সান্ত্বনা দিয়ে দুঃখ প্রকাশ করে। তবে কেউই জীবন রাঙিয়ে দিতে চায় না। আপু ও ভাইয়া আমার জন্য অনেক করেছেন। আমার সব দায়িত্ব নিজেদের উপরে নিয়েছেন। এমনকি আমার সাথে সবকিছু দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। কেবল পাত্রপক্ষ আসে না। আমি এতিম, গৃহহারা, অঢেল সম্পত্তি নেই। দয়া দেখিয়ে সবাই কয়েকটা সান্ত্বনার বাণী শুনিয়ে চলে যায়। কেন জানি খুব অদ্ভুত লাগে সবকিছু। বিয়ে হয় না বলে সবাই কেবল কথা শোনাতে আসে। টিপ্পনি কাটে, কুৎসা রটায়, কিন্তু কেউই সাহায্য করতে আসে না। অনেক সময় কোনো পাত্রপক্ষ হয়তো বিয়ে পর্যন্ত আসতে চেয়েছিল। গ্রামের কিছু মানুষ কানাঘুষা করে ফিরিয়ে দিয়েছেন। তারা বলেছে আমার মা পাগল ছিলেন, পাগল হয়ে আত্মহত্যা করেছেন। তাই আমিও পাগল হয়ে যাব। এরপর কোনো পাত্র আসার সাহস পাইনি। এখন আমি সেলাইয়ের কাজ করি, হাতে ২টি টাকা থাকে। নিজের খরচ নিজে চালাতে পারি। আবার বোনকেও সাহায্য করি। কতদিনই বা তাদের ঘাড়ে বসে বসে খাবো। লোকেরা এটা নিয়ে কথা বলতেও ছাড়ে না। উপার্জন করার পর থেকে হয়ে গেছি আমি বাজে মেয়ে। মেয়েদের নাকি টাকা উপার্জন করা কাম্য নয়। মেয়ে মানে এক মনে এক কোণে সংসার সামলানো। ভাইয়াকে পর্যন্ত কথা শোনাতে ছাড়ে না। ভাইয়াকে লজ্জা দিয়ে বলে, কেমন পুরুষ তুমি? তোমার ঘরের মেয়ে টাকা কামায় আর তুমি তার কামাই খাও। আমার সৎ মা আমার বাবার সব সম্পত্তি ভেঙে খেতে খেতে এখন দেউলিয়া হয়ে বসেছেন। প্রতি মাসে তিনি খুব দয়া ভিক্ষা করে আমার কাছে টাকা চাইতে আসেন। কখনো বা সৎ বোনেদেরকে পাঠান। তাদের সাথে অবশ্য খুব ভালো সম্পর্ক ছিল, তাই না করতে পারি না। হাজার হোক আমারই বোন। আমিও অনুরা। লোকে বলে বয়স বাড়ছে, বিয়ে হয় না। আচ্ছা, তাদের নাকি চাহিদা নেই। মেয়েদের নাকি রূপটাই সব। তবে আমি কেন ঘরে বসে আছি? কেন মানুষ বুঝতে চায় না? দিন শেষে সবার পরিচয় হয় এই টাকার মাধ্যমে। যার যত টাকা তার তত সম্মান, সে তত বড় নামি দামি পরিবার। একটা মেয়ের বাবা, ভাই এবং টাকাহীন জীবন কতটা যে নরক তা আমার জায়গায় না আসলে কেউই বুঝবে না। যে মানুষগুলো আজ আমার কাজ নিয়ে কথা শোনায়, দিন শেষে তারাও কিন্তু আমাকে নিয়ে হিংসে করে। তারাই তাদের কাপড় সেলাই করতে দেয়। তারাই আবার তাদের ঘরের মেয়েদেরকে পাঠায় আমার কাছে সেলাই শিখতে। একে তো আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে, আবার দয়া দেখাবে। তার উপর উপার্জন করা নিয়ে কথা শোনাবে। বিয়ে না হলেও নিন্দা করবে। সবকিছু মিলিয়ে অসুস্থকর একটা পরিবেশে আছি। শুধু আমি নয়, আমার মতো হাজারো মেয়ে এমন দিন পার করছে। এই সমাজ এত বিষাক্ত কেন? এই সমাজ না দেয় কাউকে বাঁচতে, আর না তো দেয় মরতে। মানুষ তো কাহিনী দেখে এক গাদা উপদেশ দিতে পারবে, কিন্তু শেষে দেখা যায় তারাই হচ্ছে এই সমাজের মানুষ। যার যার পরিস্থিতি কেবল সেই বোঝে। সেই জানে কতটা লড়াই করে সবকিছু ঠিক করতে চেয়েছিল। তবুও শেষে হেরে গিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকে কেউ কেউ। সেই বাঁচার মধ্যে কোনো স্বপ্ন থাকে না, শখ জাগে না, কোনো আশা ভরসার প্রতিচ্ছবিও ভাসে না। নিজেও জানে না কেন এইভাবে বেঁচে আছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।